আচ্ছা, ওকে। তো আমরা আজকে 4 নম্বর চ্যাপ্টার এর হচ্ছে দ্বিতীয় অংশ বলা যেতে পারে। সেটা হচ্ছে আমরা প্রথম অংশে আমরা ক্ষমতা নিয়ে কথাবার্তাগুলো বলেছিলাম। এখন আমরা হচ্ছে শক্তি রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো 4 নম্বর চ্যাপ্টারের দুইটা টার্মই বেশি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ক্ষমতা আর একটা হচ্ছে শক্তি। তো আমরা শক্তি যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা একটা জিনিস নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে শক্তির দুই ধরনের শক্তির কথা আমরা বলি। এর মধ্যে একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। তো বিভব শক্তিকে আমরা কে দিয়ে প্রকাশ করতে বেশি ইপি দিয়ে প্রকাশ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমরা ইপি প্রকাশ করলাম, ইপি ইজিক্যাল টু এম জি এইচ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিভব শক্তি। আর আমরা যদি গতিশক্তির কথা বলি তাইলে আমাদের এইটা হচ্ছে আমাদের গতিশক্তি। ওকে, তো এখন গতিশক্তিকে আমরা ইকে ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার বলে থাকি। তো এই দুইটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেখানে এইচ কে কি বলা হয় বলতো? এইচ কে কি বলা হয়? ভূমি থেকে উচ্চতা। এটা হচ্ছে ভূমি থেকে উচ্চতা। এটা ভালো করে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে উচ্চতাটা হচ্ছে ভূমি থেকে। হ্যাঁ, ভূমি থেকে। আর এইখানে এটা হচ্ছে আমাদের বেগ। হ্যাঁ, এই বেগটাও আবার মানে আমরা বলতে পারি হচ্ছে বেগটা হচ্ছে মানে ওই সময়ের বেগ। মানে যে সময় আমি হিসাব করব, 5 সেকেন্ডে যদি হিসাব করি তাহলে 5 সেকেন্ডের বেগ, 10 সেকেন্ডে হিসাব করলে 10 সেকেন্ডের বেগ। ওকে, ওই সময়ের বেগ, ওই সময়ের বেগ। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা বলো? এখানে এমটা হচ্ছে ভর, এটা হচ্ছে জি হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ, আর এইচ হচ্ছে আচ্ছা। তো আমরা তাহলে এখানে এই দুইটা জিনিস কিন্তু অলরেডি আমরা জানি। এক হচ্ছে আমাদের বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। তো আমরা বিভব শক্তির এইচটাকে ভূমি থেকে হিসাব করি আর ভিটাকে হচ্ছে আমরা ওই সময়ের বেগ বলে থাকি। যেমন আমি যদি বলি যে 10 সেকেন্ডে গতিশক্তি কত, তুমি 10 সেকেন্ডের বেগ বের করে নিবা। আমি যদি বলি 20 সেকেন্ডের গতিশক্তি কত, তুমি 20 সেকেন্ডের বেগ বের করে নিবা। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে এই সূত্রটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন এই দুটাকে একসাথে আমরা হচ্ছে যান্ত্রিক শক্তি বলে থাকি। হ্যাঁ, আমরা যদি বলি হচ্ছে যান্ত্রিক শক্তি, তাহলে আমরা যান্ত্রিক শক্তি বলতে পারবো হচ্ছে দুইটাকে একসাথে করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে এক বিভব শক্তি, বিভব শক্তি প্লাস হচ্ছে কি গতিশক্তি। বিষয়টা বোঝা গেল কিনা? তাহলে এটা হচ্ছে আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি, এই দুইটার মিশ্রণ। হ্যাঁ, বুঝছো এটা? হ্যাঁ, আরেকবার বুঝাবেন গতিশক্তি এবং বিভব শক্তি দ্বারা কি বোঝাতে এই চাচ্ছেন? এই গতিশক্তি এবং বিভব শক্তি, আমরা গতিশক্তি কি বলে থাকি? বস্তু উপরেরটা। উচ্চতার কারণে যে সৃষ্ট শক্তি সেটাকে আমরা গতিশক্তি, এই বিভব শক্তি বলে থাকি। এই বিভব শক্তি ইপি ইজিক্যাল টু আমরা এমজিএইচ বলে থাকি। এটা হচ্ছে সূত্র, গতিশক্তি নির্ণয়ের সূত্র। এখানে এইচ হচ্ছে ভূমি থেকে ধরতে হবে, সব সময় ভূমি থেকে ধরতে হবে, যেখান থেকেই পড়ুক না কেন আমরা ধরবো হচ্ছে ভূমি থেকে। আর গতিশক্তি হচ্ছে ইকেজিক্যাল টু হাফ এম বি স্কোয়ার, যেখানে ভিটা হচ্ছে ওই সময়ের বেগ। আর এই দুটাকে একসাথে যোগ করলে আমরা পাই যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিকে আমরা অনেক সময় মোট হ্যাঁ, ওই শক্তি সময় বলছি। বলতে যখন হচ্ছে একটা বলকে উপরে ছুড়ে দেওয়া হচ্ছে ওই সময় কিসের কথা বলছে? মানে এখানে হচ্ছে তুমি মনে করো সাপোজ একটা বল ছুড়ে দিলা, এখন ছুড়ে দেওয়ার পরে তুমি হিসাব করলা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড। এখন তুমি যদি 20 সেকেন্ডে গতিশক্তি চাও তাহলে তোমার ওইখানে ওই 20 সেকেন্ডে বেগ বের করতে হবে। তুমি যদি 10 সেকেন্ডে গতিশক্তি চাও তাহলে 10 সেকেন্ডের বেগ বের করতে হবে। মানে যে সময়ে বেগ বের করতে, মানে যে সময়ে গতিশক্তি বের করতে চাচ্ছ সেই সময়ের বেগটা বের করে নিবা। কথা কি বুঝেছো? জি ভাই।
ওকে, তো এখন তাহলে আমরা এই যান্ত্রিক শক্তিকে অনেক সময় আমরা মোট শক্তিও বলে থাকি। তাহলে মোট শক্তি মানেই হচ্ছে কি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। এখন আমরা শক্তির নিত্যতা বলে একটা জিনিস জানি। শক্তির নিত্যতা, শক্তির নিত্যতা মানে কি? বা আমরা বলতে পারি শক্তি হচ্ছে শক্তির তো আসলে তোমরা সংরক্ষণশীলতার সূত্র পড়েছো তাই না? শক্তির সংরক্ষণশীলতা সূত্র, সূত্রটা কি? শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা কি? তাহলে এখান থেকে তুমি শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা কিন্তু আমরা জানি যে, কেউ কি জানো শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা কি? হ্যাঁ, কোন একটি স্থানে যতটুকু গতিশক্তি পাওয়া যায়, রূপান্তর হওয়ার পর ঠিক ততটুকু শক্তি পাওয়া যায়, এটা নাকি? না, এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা আমরা আসলে বলতে বুঝি হচ্ছে প্রতিটা স্থানে মোট শক্তি আসলে সেম থাকা। মানে হচ্ছে তোমার শক্তির সংরক্ষণশীলতার সূত্র যদি এমন আসে যে শক্তির সংরক্ষণশীলতার সূত্র লিখো, তাহলে তুমি কি বলবা? তুমি এভাবে বলবা যে শক্তি অবিনশ্বর। অবিনশ্বর মানে হচ্ছে কি জিনিস? শক্তি অবিনশ্বর মানে শক্তি হচ্ছে শেষ হয়ে যায় না, কখনো ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, জাস্ট একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় মাত্র। এটাকে আমরা বলি শক্তির সংরক্ষণশীলতা। তার মানে এটা দ্বারা কি বুঝলাম? এটা দ্বারা বুঝলাম হচ্ছে শক্তি অলওয়েজ সব জায়গায় সেম থাকে, মানে জাস্ট হচ্ছে রূপান্তরিত হয় বাট ধ্বংস বা সৃষ্টি হয় না। তার মানে আমি যদি বলি একটা বস্তুকে আমি এখান থেকে উপর থেকে ফেলে দিলাম, এই উপর থেকে ফেলে দিলাম, এর এই বিন্দুতেও মোট শক্তি যা হবে এখানেও মোট শক্তি দেওয়া হবে, এখানে প্রত্যেকটা জায়গাতে মোট শক্তি অলওয়েজ সেম। মোট শক্তিটা অলওয়েজ সেম। কথা কি বুঝছো কিনা বোঝো নাই? মোট শক্তিটা কিন্তু অলওয়েজ সেম থাকবে। এটুকু কি বুঝতে পেরেছো নাকি পারো নাই? বুঝেছি পেরেছি ভাই। ভাইয়া। তার মানে মোট শক্তির পরিমাণটা সব জায়গায় সেম, এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। তো এই জিনিসটা তোমাকে কিন্তু বুঝতে হবে। যদি প্রশ্ন আসে যে শক্তির সংরক্ষণশীলতা কি, তাহলে তুমি তখন প্রশ্ন তুমি অ্যান্সার দিবে এরকম যে শক্তি মানে শক্তি হচ্ছে অবিনশ্বর, শক্তি ধ্বংস বা সৃষ্টি হয় না, জাস্ট এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় মাত্র। জাস্ট এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার সূত্র। তাহলে বিষয়টা বুঝতে পারলাম। এখান থেকে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা জায়গায় শক্তির পরিমাণটা সেম। পরিমাণটা সেম মানে কি? প্রত্যেকটা জায়গায় যান্ত্রিক শক্তিরা সেম। যান্ত্রিক শক্তি সেম মানে কি? প্রত্যেক জায়গায় যান্ত্রিক শক্তি সেম মানে কি? মোট শক্তিটাও সেম। যান্ত্রিক শক্তি সেম মানে মোট শক্তিটাও সেম। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝেছি ভাইয়া। কারো অসুবিধা আছে? না। এই সবাই কি এই জিনিসটা বুঝছো নাকি বোঝো নাই? বুঝেছি ভাইয়া। আচ্ছা, তো আমরা তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা পাবো সেটা হচ্ছে, তাহলে আমার এই কথাটুকু সবাই ক্লিয়ার? আমরা যতটুকু আলোচনা করলাম এইটুকু কিন্তু আমাদের শক্তির এই জিনিসটুকু বুঝতে আমাদের খুবই হেল্প করবে। ওকে, তো এখন আমি ফার্স্ট থেকে জিনিসগুলোতে আসি। সেটা হচ্ছে আমাদের এই দুইটা ফর্মুলা ভালো করে বুঝে নিতে হবে। এই দুইটা ফর্মুলা, তার সাথে আমাদের এই কথাগুলো, হ্যাঁ এই কথাগুলো তুমি যদি ঠিকঠাক বোঝো তাইলে মোটামুটি খুব একটা ঝামেলা হওয়ার কথা না। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের তথ্য বলি, এর ওপর ভিত্তি করে আমরা এখন এখানকার প্রবলেম সলিউশন করব। তো এই প্রবলেমের মধ্যে ঘুরে ফিরে কিন্তু ধারণাটা কোনটা থাকবে? এই যে ধারণাটা হচ্ছে লাস্টের এই টার্ম, এই যে আমি শক্তির সংরক্ষণশীলতার যে ঘটনাটা বললাম এইটাই ঘুরে ফিরে আসবে। এটাই কিন্তু ঘুরে ফিরে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটাই ঘুরে ফিরে আসবে মানে কি?
মানে হচ্ছে তোমার যাই বলুক না কেন ঘটনা ঘুরে ফিরে ওর মধ্যেই থাকবে। এখন তোমাকে কিন্তু অলওয়েজ এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আমি কোন একটা বস্তুকে এখান থেকে ফেলে দিলাম, এর প্রত্যেকটা পার্টে হচ্ছে এইখানে বলো, এইখানে বলো, এইখানে বলো আর এইখানে বলো, প্রত্যেকটা জায়গায় এর মোট শক্তিটা সেম হবে। আমি যদি এটাকে বলি এ বিন্দু, এটাকে বি বিন্দু, এটাকে সি বিন্দু, এটাকে ডি বিন্দু, এরপর আমি বললাম যে এইটুকুর উচ্চতাটা হচ্ছে এখান থেকে এইটুকুর সরি এটুকুর উচ্চতাটা কি, এটুকুর উচ্চতাটা হচ্ছে এটুকুর উচ্চতাটা হচ্ছে আমি বললাম যে টোটালটা হচ্ছে সাপোজ 100 মিটার। আমি সাপোজ বলে দিলাম যে এখানে এমন একটা শর্ত দিয়ে দিলাম যে এ বি সমান সমান বিসি, ওকে। আর নিচের টুকু আমি বলে দিলাম, নিচের টুকু হচ্ছে সাপোজ আমি বলে দিলাম যে এইটুকু হচ্ছে আমাদের 40। তাহলে এখন দেখো প্রত্যেকটা অংশ কি আমি বুঝে যাব নাকি যাব না বলো তো? তাহলে এইটুকু কত হবে, এইটুকু 40 হলে বাকিটুকু 60 হবে, 60 যেহেতু সমান সমান তাহলে 60কে সমান ভাগ করলে কি হবে, এইটুকু 30 হবে। আর এইটুকু কত হবে, এইটুকুও 30 হবে। এখন তোমাকে প্রশ্ন করলো যে এ বি সি ডি বিন্দু বিন্দু বিন্দুতে মনে করো এখান থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, ওই বস্তুটা বিন্দুতে সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে কিনা, সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে কিনা। চলে কিনা আচ্ছা আচ্ছা বলো তো মেনে চলবে নাকি চলবে না বলো, এই মেনে চলবে নাকি চলবে না? হ্যাঁ, মানবে ভাইয়া, অলওয়েজ মানবে, মানবে। যে কোনো কন্ডিশনই হোক না কেন এই জিনিসটা তো মানাই লাগবে। তো যেহেতু এটা মানবে তাহলে এখন আমাকে মানার জন্য আমাকে কি বলতে হবে যে মেনে যে চলে সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা জায়গার কি বের করতে হবে, মোট শক্তি বের করে দেখাইতে হবে যে প্রত্যেকটা জায়গায় সেম আছে, তার মানে শক্তি সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। তার মানে আমি এ বিন্দুর মোট শক্তি বের করব, বি বিন্দুর মোট শক্তি বের করব, সি বিন্দুর মোট শক্তি বের করব, ডি বিন্দুর মোট শক্তি বের করব। তাহলে কেমনে বের করা যায় সেটা? আচ্ছা আমি যদি এ বিন্দুর মোট শক্তি বের করি এ বিন্দুর জন্য, আচ্ছা এ বিন্দুর জন্য কি ঘটনা ঘটবে বলো তো, এ বিন্দুর জন্য কি ঘটনা ঘটবে? তো এ বিন্দুতে আসলে কি হয়, কোন একটা বস্তুকে আমি যদি উপর থেকে জাস্ট ছেড়ে দিই তাহলে এ বিন্দুতে সে স্থির থাকে না, স্থির থাকে কিনা? এ বিন্দুতে কিন্তু স্থির থাকে, স্থির থাকা মানে কি ওর হচ্ছে ভি এর মানটা শূন্য। ওই বিন্দুতে যদি ভি এর মান শূন্য হয় তাহলে ই কে কি হবে, হাফ এম ভি স্কোয়ার। ভি এর শূন্য। মান শূন্য মানে হচ্ছে এই টোটাল মানটাই কিন্তু শূন্য। বিষয়টা বুঝতে পারছো নাকি পারো নাই বলো? এটা শূন্য মানে এর সাথে যাই থাক না গুণ করলে শূন্য হবে। আচ্ছা এবার এ বিন্দুতে এর উচ্চতা কত? এ বিন্দুতে উচ্চতা কিন্তু একদম হাইস্ট, কত মিটার, 100 মিটার। তাহলে ইপিটা কি হবে, এমজিএইচ। এখানে এম এর মানটা কত, এখানে বলে দিল এম এর মান 2 কেজি সাপোজ, তাহলে এখানে আমরা 2 কেজি 9.8 আর উচ্চতাটা কত নিব 100। 100 কেন নিলাম, এই যে এখানে কিন্তু কনসেপ্ট একটু আগেই বললাম যে এইটা নেওয়ার সময় এইচটাকে অলওয়েজ কি নিতে হবে, অলওয়েজ কি নিতে হবে, ভূমি থেকে। ভূমি থেকে নিতে হবে। তাহলে ভূমি থেকে কত উপরে আছে, এটা হচ্ছে ভূমি,
এই ভূমি থেকে কত উপরে আছে এটা? 100 মিটার উপরে আছে না 100 মিটার। টোটালটা? তাহলে ওই 100টা এখানে ধরতে হবে। তাহলে এখান থেকে আমরা গুণ করলে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত এটা কত পাবো? 1960 নাকি 196? 1960। 1960 1960 মিটার। সরি মিটার না, জুল হবে। আচ্ছা, এবার মোট শক্তি হ্যাঁ এটা হচ্ছে মোট শক্তি সমান কি করব বুঝতেই পারছো, ইকে আর ইপিটাকে কি করে দিব? যোগ করে দিব। আচ্ছা বলো তো অ্যান্সার কত আসবে? 1996 1960 1960 1960। এটা কিন্তু অলওয়েজ সেম থাকবে। এ বিন্দুর জন্যও যা হবে, বি বিন্দুর জন্যও তাই হবে, সি বিন্দুর জন্যও তাই হবে, ডি বিন্দুর জন্যও তাই হবে। মানে প্রত্যেকটা বিন্দুর জন্য একই জিনিস হবে। হ্যাঁ, প্রত্যেকটা বিন্দুর জন্য একই হবে। তো আমরা যদি এ বিন্দুর জন্য বের করি সেটাও হবে, সকল বিন্দুর জন্যই সেম হবে। বিষয়টা কে কে বোঝো নাই বলো তো? এই যে কথাটুকু বললাম এটুকু বোঝো নাই কে কে? আচ্ছা এবার বি বিন্দুর জন্য আমি বের করব। হ্যাঁ, বি বিন্দুর জন্য বের করব। এবার বি বিন্দুরটা বের করার সময় আচ্ছা বি বিন্দুরটা বের করার জন্য আমরা এখান থেকে বি বিন্দুর জন্য লিখে নিই, এটা হচ্ছে বি বিন্দুর জন্য। বি বিন্দুর জন্য কি হবে? বি বিন্দুর জন্য আসলে কি হবে? তো বি বিন্দুর জন্য আমরা এখানে এমন বলতে পারবো, সেটা হচ্ছে বি বিন্দুর ক্ষেত্রে ভি আছে না নেই বলো তো? বি বিন্দুর জন্য ভি আছে না নেই? আছে ভাই। আছে ভাইয়া। আছে ভাইয়া। আচ্ছা একটা বস্তুকে যখন উপর থেকে তুমি ফেলে দিবা অবশ্যই বি বিন্দুতে কিন্তু এই বিন্দুতে কিন্তু অবশ্যই অবশ্যই বেগ থাকবে। তো সেই বেগটা আমাকে বের করে নিতে হবে। তো আমরা কেমনে সেই বেগটা বের করব? ভি সমান ইউ প্লাস জিটি। এখন তুমি বলো ইউ এর মানটা আদিবেগ কি থাকবে নাকি থাকবে না? কত সেকেন্ড নিচে নামছে বলো তো, কত সেকেন্ড? আচ্ছা সময় তো নেই, আমরা এদিকে যাব না, সময় না থাকলে আমরা এই ফরম্যাটে যাব ভাইয়া না। এটাতে হবে না, ভি স্কয়ার দিয়ে করতে হবে। এটা হবে না, ভুল। এটা হবে, হবে না, হবে, বাট আমরা আসলে তখন আবার টি এর মানটা বের করা লাগবে। প্লাস 2 জেএস নেবেন। আমরা যে কোনো ফর্মুলা দিয়ে এগুলো করতে পারি, বাট হচ্ছে জটিল হয়ে যাবে। এটা আমরা তাহলে কি বলবো? 0। এটা হচ্ছে 2 গুণ 9.8 গুণ হচ্ছে আমাদের 30। 30। তাহলে এখান থেকে আমরা কিন্তু এটা যা পাবো সেটাকে রুট করে দিব। হ্যাঁ, অ্যান্সারটা কত আসে ভি এর মানটা? 24.25। হুম 24.25। 14/3। 24.25। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। 2 তো এখন এখানে বিষয়টা খেয়াল করো, বি বিন্দুর জন্য আমি কিন্তু গতিশক্তি বের করবো এবার। তো গতিশক্তির ফর্মুলাটা কি বলো? গতিশক্তি ইকে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে তুমি এম এর মান কত পাচ্ছ? 2 কেজি। আর এটা 24.25 স্কোয়ার করে অ্যান্সারটা বলো। অ্যান্সারটা কত হলো? কত হলো বলো তো অ্যান্সারটা? ভাইয়া 588। 588। এটা হচ্ছে আমাদের
এত জুল। তো এখন সেই ক্ষেত্রে আমি এটা কিন্তু কি বের করে ফেললাম, এটা কিন্তু অলরেডি আমি হচ্ছে বি বিন্দুর জন্য বেগ বের করেছি, বি বিন্দুর জন্য গতিশক্তি অলরেডি আমি বের করলাম। এখন আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে কি বলতো, বিভব শক্তি। তাহলে বিভব শক্তি হচ্ছে ইপি ইজ ইকাল টু mgh। ওকে, তো mgh এর m হচ্ছে 2 কেজি, এটা হচ্ছে 9.8, আর সাথে উচ্চতাটা কত, উচ্চতাটা একটু ভালো করে মনোযোগ দিবা, এটা কিন্তু সবাই মনোযোগ দিবা। আমার কিন্তু 70। আমি যখন বি বিন্দুটা নিয়ে হিসাব করব তখন কিন্তু আমাকে ভূমি থেকে নিতে হবে, ভূমি থেকে কত উপরে আছে। এটা অনেকেই কিন্তু বুঝতে পারে না, এই জিনিসটা আমি আরেকবার বলতেছি, যে যখন আমি বিভব শক্তি হিসাব করব তখনই আমার মাথার মধ্যে চলে আসবে যে ভূমি থেকে কত উপরে আছে, ভূমি থেকে কত উপরে আছে। কথা কি বোঝাতে পারলাম কিনা, সবাই কি বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি এখানে এই যে আমাদের উচ্চতাটা কত হবে বলো তো? 70। তাহলে 70টা কেন হইল, কারণ কারণ দেখো, কারণ এখানে আমাদের 40 ছিল, এখানে 30 ছিল, তাহলে টোটাল 70 হইল, এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে 70। তাহলে এখন আমি এখানে গুণ করলে কত আসতেছে? 1372। 1372 জন। এখন তুমি মোট মোট শক্তি, মোট শক্তি কি আসবে, দুইটা যোগ করে দাও, অ্যান্সারটা কত আসে? 1960। 1960। তাহলে বি বিন্দুটাও কিন্তু সেম ভাবে চলে আসলো। হ্যাঁ, এখন আমি যদি সি বিন্দুটা বের করতে চাই, এটাও কিন্তু সেম ঘটনা। সি বিন্দুতে বেগ বের করে নিব, তারপরে সি বিন্দুর উচ্চতা তো আমি জানি, দিয়ে বের করে ফেলতে পারবো। তো এইভাবে আমাকে কিন্তু প্রত্যেকটা বিন্দু বের করতে হবে, বের করে আমাকে বলতে হবে যে প্রত্যেকটা বিন্দুতে মানটা আসলে সেম আছে কিনা। যদি সেম থাকে তখন আমি বলে দিব যে প্রত্যেকটা বিন্দুতে এই যে শক্তির সংরক্ষণশীলতার সূত্র মেনে চলবে, এবং এটা চলবেই। কথা কি বলতে পারলাম কিনা? তো এই হচ্ছে আমাদের এখানকার যে বিষয়গুলি ছিল সেটা। এখন আমাদের প্রশ্নে কি বলে, প্রশ্নে আসলে আমাদের কি ধরনের বিষয়গুলো করতে বলে, তো আমি সেটা নিয়ে একটু কথা বলি। দেখো, প্রশ্নে কিন্তু আমাদের বলতেছে এখানে, এই প্রশ্নটা এই প্রশ্নটাই আমাদের এখানে দেখো বলতেছে 2 কেজি ভরের একটি পাথর এ বিন্দু হতে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। তার মানে 2 কেজি ভরের একটা পাথর এ বিন্দু থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ও নিচের দিকে পড়তেছে। ওকে, এখন এটা কত মিটার উচ্চতা থেকে? 60 মিটার উচ্চতা থেকে এ বিন্দু থেকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। পাথরটি 29.4 মিটার পার সেকেন্ড বেগে বি বিন্দুকে অতিক্রম করে। তার মানে একটা নির্দিষ্ট বেগে বি বিন্দুকে অতিক্রম করে এবং একসময় ভূমি স্পর্শ করে। ব্যাপারটা বুঝতে পারলা? এখন তোমাকে প্রশ্ন করেছে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো তুমি এইখানকার আদি বেগটা জানো যে শূন্য হবে, কেন শূন্য হবে জানো তুমি, আর ভিটা হচ্ছে ওই বেগ অতিক্রম করার সময় 29 দশমিক কত পাইছে 4। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কতটুকু সময় নিয়েছে সেই সময়টুকু তুমি বের করে ফেলো, সে সময় দিয়ে তুমি হচ্ছে উচ্চতা বের করে ফেলো, অথবা তুমি একবারেই বের করো। একবারে কেমনে বের করে দেখো, একবারে বের করে হচ্ছে এই সিস্টেমে, যে তুমি ইউ এর মানটা জানো আর ভি এর মানটা জানো, আর তুমি তো অবশ্যই জি এর মানটা তো তুমি জানবাই। এখন তুমি এইচ এর মানটা বের করো। এইচ ইজ ইকাল টু, তাহলে আমি আসলে বের যদি করতে চাই তাহলে বিষয়টা কি দাঁড়াবে, তো ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এই ক্ষেত্রে আমি যদি এখান থেকে একটা কাজ করি, সেটা হচ্ছে এইচ এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে আসলে কেমন দাঁড়াবে, এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2g। হ্যাঁ,
বিষয়টা কি বুঝতে পারলা কিনা? তো এইখানে তুমি জাস্ট মানগুলো বসাই দিবা, উচ্চতাটা বের হয়ে আসবে। মান কত কত? এটা হচ্ছে আমাদের 29.4 এর স্কোয়ার মাইনাস 0 এর স্কোয়ার 2 গুণ 9.8। এবার এখান থেকে তুমি মানটা পেয়ে যাচ্ছ। কত আসছে বলো তো এটা? 44.1। 44.1 মিটার। এই বিষয়টা বোঝা গেল কিনা? এই সবাই কি বুঝতে পেরেছো জিনিসটা? আচ্ছা, এখন বলতেছে চিত্রে এ বিন্দুতে বিভব শক্তি, দেখো এ বিন্দুতে যে বিভব শক্তি বি বিন্দুতে যান্ত্রিক শক্তির সমান হবে কিনা। আচ্ছা, বি বিন্দুতে যান্ত্রিক মানে কি? যান্ত্রিক মানে কি? যান্ত্রিক মানে মোট শক্তি। মোট শক্তি বা এই বিভব শক্তি আর গতি শক্তির সমন্বয়। তাহলে এখানকার সমন্বয়টা ওইখানকার শুধু বিভব শক্তির সমান হবে কিনা। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি কত? তো এ বিন্দুতে আসলে এ বিন্দুটা কত মিটার উচ্চতায় আছে? 60 মিটার। তাহলে বিভব শক্তি বের করার ফর্মুলাটা কি? ইপি ইজ ইকাল টু mgh। তাহলে এখানে m এর মান 2, 9.8, আর উচ্চতাটা কত? উচ্চতা হচ্ছে 60। জিনিসটা কে কে বোঝো নাই বলো তো? এই জিনিসটা বোঝো নাই কে কে? ইপির ব্যাপারটা চলে গেল। এবার ইকে, ইকে মানে কি বলো তো? গতিশক্তি। গতিশক্তি। আচ্ছা, এই এই বিন্দুতে আমাদের গতিশক্তি বের করতে বলি নাই, এটা এ বিন্দুর ঘটনা শেষ। এ বিন্দু, ওকে। এবার আমরা বি বিন্দুটা আসি। তো এখন বি বিন্দুর ক্ষেত্রে কি হবে? বি বিন্দুর ক্ষেত্রে আমাদের বেগ দেওয়া আছে, উচ্চতাও আমরা জানি, জানি কি না? গ নম্বরে তো বের করেছি। তাহলে আমি ইকেটা কেমনে বের করব? ইকে খুব ইজিলি বের করতে পারবো, হাফ এম ভি স্কোয়ার। তুমি এখানে মানগুলো দিয়ে দাও। এম এর মানটা কত পাচ্ছ? 2। আর ভি এর মান কত পাচ্ছ? 29.4। অ্যান্সারটা কত হবে? হ্যাঁ, অ্যান্সারটা কত হবে? আটশো ছয় 4.36। কত? 866.36। 864.36। 36। এখন তুমি কি করবা? ইপিটা বের করবা। ইপি ইজ ইকাল টু কি হবে? mgh। এম এর মান তো 2 কেজি, এটা তো 9.8। আচ্ছা, উচ্চতাটা কত হবে কে বলতে পারবা? উচ্চতা কিন্তু উপরের অংশটুকু, 15.9। এইটা উপরের দিকের 60 অংশ। মাইনাস। হ্যাঁ, উপরের দিকের অংশটা আমরা 44.1 পাইছি, তাই না? জি। তাহলে নিচের টুকু কত হবে? নিচের টুকু ওই 60 থেকে বাদ দিতে হবে 44.1। তাহলে অ্যান্সার কত আসে? 15.9। 9। তাহলে 15.9। তাহলে এখানে তুমি দিয়ে দাও 15.9, অ্যান্সারটা চলে আসবে। তো এই দুটা যোগ করবা, এইটা আর এটা যোগ করবা, এইটা কার সমান হয়? ওই যে এ বিন্দুর সমান হয় কিনা দেখবা। ঠিক আছে? কথা কি বুঝছো কিনা? জি ভাইয়া। তাহলে এইভাবে করে কিন্তু আমরা ইজিলি এই জিনিসটা করে ফেলতে পারবো। হ্যাঁ, তো এখন এখানে আমাদের একটা প্রশ্ন দিয়েছে। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করতে পারি? এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করতে পারি? এখানে কি বলেছে আগে সেটা একটু বুঝে নাও। কি বলেছে বলতো? এখানে ফার্স্টে আমাদের বলেছে একজন প্লেয়ার, সে হচ্ছে একটা নির্দিষ্ট ভরের একটি ফুটবলকে কি করছে? 24 মিটার পার সেকেন্ড বেগে কিক করে কত দূরে পাঠাইছে? 48 মিটার দূরে। একজন ছিল, একজন প্লেয়ার ছিল, প্লেয়ারকে দিল, সে ফুটবলটি ধরে
8 মিটার দূরে গোল বারের কর্নারের দিকে 9 মিটার/সেকেন্ড বেগে মাঠের উপর দিয়ে গড়িয়ে দেয়। ওকে, এখন এখানে কিন্তু আমাদের বলছে গতি ও ঘর্ষণ সহগের মান দেওয়া আছে। আচ্ছা, গতি ও ঘর্ষণ সহগের মান আমাদের এখানে দেওয়া আছে, সেটা থেকে আমাদের হিসাব করে কি কি করতে হবে। তো আমাদের প্রথমেই কি বলা আছে বলো তো? প্রথমেই দেখো আমাদের এখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে কর্নার কিকের মুহূর্তে আচ্ছা বলো তো, এই কর্নার কিকটা কত বেগে দেওয়া হয়েছে? এত বেগে। 9 মিটার/সেকেন্ড। কর্নার কিকের সময় ফুটবলের গতিশক্তি কত? তাহলে ওই মুহূর্তের কি বের করতে হবে? আমি তো একটু আগেই কিন্তু বললাম যে যখনকার গতিশক্তি বের করবে তখনকার বেগটা লাগবে, তো তখনকার বেগই তো এটা। তাহলে এখান থেকে আমি ইজিলি ইকে ইজিক্যাল টু কি বলে দিতে পারবো, হাফ mv স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের হাফ গুণ এম এর মানটা কত, ভরের মানটা কত? 450 গ্রাম। 450 গ্রাম। তো গ্রামকে কেজি করলে 450, আর ভি এর মানটা কত? ভি এর মানটা হচ্ছে 9 এর স্কোয়ার করলেই অ্যান্সারটা চলে আসবে। আসবে কিনা বলো তো? আরে ভাইয়া, এই সবাই কি বুঝতে পারলা নাকি পারো নাই? কে বোঝো নাই বলো তো? এই ঘটনা বোঝো নাই কে? গ নম্বর সবচেয়ে ইজি, এখানে তেমন ভাই কোনো ঠিক এই প্রশ্নই আমি দিয়েছিলাম। এটাতে ঝামেলা। জি ভাই, এটাতেই ছিল। এটা কি বুঝতে পারছো? গ নম্বরে বুঝছো কিনা? জি ভাই। জাস্ট ওই কিক করার মুহূর্তে ওর গতিশক্তি বের করতে বলছে, তার মানে ওই মুহূর্তের আমার বেগ নিতে হবে, নিলেই হয়ে গেল। আচ্ছা ওকে, এখন আমাদের ঘ নম্বরে আসি। বলছে উদ্দীপকের আলোকে গোল হওয়া সম্ভব কিনা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো এখানে কি বলছে? এখানে 8 মিটার দূরে ছিল হচ্ছে গোল পোস্ট, এখান থেকে এত বেগে মারা হয়েছে। তার মানে বিষয়টা কি? এইখানে মনে করো আমরা এরকম একটা জিনিস চিন্তা করলাম, সেটা হচ্ছে এখানে আমাদের একটা গোল পোস্ট আছে, এখানে একটা আমাদের গোল পোস্ট আছে। এই গোল পোস্টের আমাদের মোটামুটি এখান থেকে মনে করো কিক করা হয়েছে, হ্যাঁ, এই গোল পোস্টের দিকে মারা হয়েছে। এখান থেকে এর দূরত্ব ছিল হচ্ছে 8 মিটার। ওকে, আর এর 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 হচ্ছে বেগটা ছিল হচ্ছে 9 মিটার/সেকেন্ড বেগে কিক করা হয়েছে। এবং এখানে আমাদের বলা হয়েছে যে পরবর্তীতে এখানে মনে হয় গড়িয়ে গেছে নাকি দেখি, এখানে আমাদের এই যে বেগে মাঠের উপর দিয়ে গড়িয়ে দেয়, মানে মাঠের ঘাসের উপর দিয়ে গড়াতে গড়াতে যায়। আর এখানে অবশ্যই একটা ঘর্ষণ সহগ আছে, ঘর্ষণ সহগের মানটা এখানে আমাদের বলা আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কিভাবে সেই সমাধানটা করতে পারি? তো এখানে ঘর্ষণ সহগ যেহেতু আমাদের আছে, তো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে তোমার প্রযুক্ত বলের মানটা বের করতে চাই, প্রযুক্ত বলের মানটা, তাহলে আমরা কেমনে বের করতে পারি? প্রযুক্ত বলের মানটা আমরা কেমনে বের করতে পারি? তাহলে এই যে ঘর্ষণ সহগটা আমাদের দেওয়া আছে, ঘর্ষণ সহগটা পড়েছিলা কোন অধ্যায়ে মনে আছে? এই 4 অধ্যায়ের কিন্তু তুমি লাস্টের দিকে পড়েছিলা, তাই না? গতি ও ঘর্ষণ সহগ, এই যে মিউ টাইপের একটা জিনিস পড়েছিলা, এবং এখানে পড়েছিলা বল বল আর হচ্ছে কাজ, এই দুটা কি হয়? সমানুপাতিক হয়। বল আর কাজ না, এটা ওয়েট বলতে পারে, ওজন আর কি। বল আর ওজনটা সমান হয়, মানে সমানুপাতিক হয়। এখান থেকে উঠাই দিলে এখানে আমাদের একটা ধ্রুবক আসে, এই মিউটা আসে। তাহলে ডাব্লু ইজিক্যাল টু মিউ, সরি এফ ইজিক্যাল টু মিউ ডাব্লু, এরকম একটা ফর্মুলা আমরা জানি। তার মানে ঘটনাটা কি এখানে আমি আরেকবার দেখাই। মনে করো এর উপর একটা বস্তু তুমি রাখছো, আর এই বস্তুটা নিচের দিকে তার ওয়েটের, মানে তার যে ওয়েটের সমপরিমাণ বল দিবে। এদিক দিয়ে আমি একটা ধাক্কা দিতে চাচ্ছি,
কিন্তু ও উল্টা দিকে একটা ঘর্ষণ বল কাজ করতেছে। ওয়েট যত বেশি হবে ঘর্ষণ বল তত বেশি হবে, তাই আমি এখান থেকে বলতে পারি এফ সমানুপাতিক ডাব্লু। তার মানে ওয়েট যত বেশি ঘর্ষণ বল তত বেশি। তাহলে এখান থেকে আমি ওই যে ওইটাকে উঠাইলে এখানে আমাদের মিউ একটা ধ্রুবক আসে, যেটাকে আমরা আসলে কি বলতে পারি, যেটাকে আমরা আসলে এফ ইজিক্যাল টু মিউ ডাব্লু, এই কথাটা আমরা বলতে পারি। বিষয়টা কি বোঝা যাচ্ছে কিনা? এই সূত্রটা বা এই ফর্মুলাটা দেখেছো? এই কথা বলতে হবে। জি ভাইয়া দেখেছি। এটা তোমাদের হচ্ছে অধ্যায়ের এই যে লাস্টের দিকে এই ফর্মুলাটা ছিল। হ্যাঁ, আশা করি তোমরা সবাই এই বিষয় সম্পর্কে জানো, আমিও এর আগে তোমাদের বুঝিয়েছিলাম। আচ্ছা, তো এখন আমাদের কিসের মান দেওয়া আছে? এখানে আমাদের বলা হয়েছে যে এই মিউ এর মানটা দেওয়া আছে। মিউ এর মানটা কত? 30/39। 30/49। 30 বাই হচ্ছে আমরা 49, এই মানটা আমরা নিচ্ছি। এখন আমরা এখান থেকে কি করতে পারবো? আমাদের দেখো তো এই ভরটা জানা আছে কিনা? ফুটবলের ভর জানি না আমি। জি জি ভাইয়া জানা আছে। 30 বাই হচ্ছে এটা, আর এইখানে আমরা জানি কি এই যে ওজন সমান কি W ইকুয়াল টু mg। তাহলে m এর মানটা হচ্ছে 0.45। হ্যাঁ, আর সাথে আমাদের কি আছে? সাথে জি আছে। জিটা কত? 9.8। অ্যানসারটা কত আসে? 2.7। 2.7 নিউটন। এটা আমাদের কিন্তু কি আসলো? আমাদের এটা আসলো হচ্ছে মানে যখন এই যে ঘর্ষণ বল, যে ঘর্ষণ বলটা কাজ করতেছে আর কি, ওই ঘর্ষণ বলটা হচ্ছে এরকম পরিমাণে কাজ করতেছে। ওকে, এখন ঘর্ষণ বল যদি এমন কাজ করে তাহলে ওই ক্ষেত্রে বলের ত্বরণটা, যদিও বলের ত্বরণ হয় না এখানে, এখানে বলের কি হয় বলতে পারবা কেউ? যখন একটা বল এদিক দিয়ে তুমি গড়ায় দিবা অলওয়েজ, তখন ওই যে ঘর্ষণ যতই হবে ততই মন্দন সৃষ্টি হবে। কেন? কারণ বাধা মানে আস্তে আস্তে তো বাধা পাবে, বেগটা কমতে থাকবে, তাই না? এই বুঝছো কিনা? জি স্যার। জি ভাইয়া। তাহলে এ ফিজিক্যাল টু যে এম এ, আমি এই ফর্মুলা দিয়ে যদি এর মানটা বের করতে চাই তাহলে এখানে আমাদের কিন্তু এফ আসলো আর এম আসলো। এখানে এফটা কত হবে? 2.7, আর এমটা কত হবে? 0.45। অ্যান্সারটা কত হবে? 6 হ্যাঁ, 6 6 6 মিটার পার সেকেন্ড। তাহলে 6 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু মন্দন সৃষ্টি হচ্ছে। কি সৃষ্টি হচ্ছে বলতো? ভি স্কয়ার। মন্দন। এখন এই মন্দন যদি সৃষ্টি হয় তাহলে এ কত মিটার যায়? আমি আগে দেখি 8 মিটার যায় কিনা। যদি 8 মিটার যায় তাহলে গোল হয়ে যাবে। আমি সামনে ওই গোলে কেউ আছে এরকম ধরে নিচ্ছি না, ফাঁকা গোল মনে করো। হ্যাঁ, ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, এখানে অবশ্যই প্লাস হবে না, কি হবে? মাইনাস। মাইনাস মাইনাস হবে। মাইনাসটা কেন হবে? কারণ মন্দন। মন্দনের জন্য। তাহলে এখানে আমাদের শেষ বেগটা আসলে কত? শেষ বেগটা 0 ধরে নিব, যে ওই ফুটবলটা থেমে যাবে। আর আদি বেগটা ওই 9। হ্যাঁ বলো। জিএস এর জায়গাতে এএস হবে। ভাইয়া এখানে ও আচ্ছা, এস হবে, সরি। মানে যে জি এর জায়গা। আচ্ছা, এটা কেন হবে? কারণ এটা আনুভূমিক অবস্থা। হ্যাঁ, তাহলে এখানে এর মানটাই বের করতে, এর মানটা দেওয়া আছে। এর মানটা কত? 6। এর মানটা হচ্ছে 6 ভাইয়া 6। এর মানটা 6, আর এস এর মানটা বের করতে হবে। তো তুমি এখান থেকে 12, এস ইজিক্যাল টু 9×81, তাহলে এস ইজিক্যাল টু 81 ভাগ হচ্ছে 12। অ্যান্সারটা কত আসে? 6.75। 6.75। 75। 75।
আচ্ছা এটা শুধু মিটার। মিটার হবে, হ্যাঁ। তো এই ঘটনাটুকু কে কে বুঝতে পারলা না বলো তো সবাই? সবাই কি ঘটনাটা বুঝতে পেরেছো নাকি পারো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। তো এইভাবে করে কিন্তু আমরা এই সলিউশনগুলো করতে পারবো। তো এইভাবে আমাদের অনেকগুলো অঙ্কই এখানে কিন্তু আছে। তো তোমরা এই বোর্ডগুলো একটু মেনশন করে নাও। সেটা হচ্ছে রাজশাহী 22, এই যে রাজশাহী 22, তারপরে হচ্ছে তোমার বরিশাল 23, ময়মনসিংহ 23, দিনাজপুর 24, কুমিল্লা 24। এইগুলা তোমরা একটু বাসা থেকে করো, হ্যাঁ। আমি আরেকবার রিপিট করতেছি। লাস্টেরটা হচ্ছে কুমিল্লা 24, দিনাজপুর 24, ময়মনসিংহ 23, বরিশাল 23, রাজশাহী 22। এই তো এই বোর্ডগুলো তোমরা করো। আর আমরা ময়মনসিংহের পরে কি দিচ্ছেন? ময়মনসিংহের পরে কি দিলাম? ময়মনসিংহের পরে আগে দিনাজপুর দিনাজপুর 24। 24। দিনাজপুর 24, তারপরে কুমিল্লা 24। আচ্ছা এই হচ্ছে আমাদের ঘটনাবলী ছিল। তো আজকে মনে হলো কয়েকজন হচ্ছে একটু প্রবলেম দিয়েছে, আমরা একটু প্রবলেমগুলো একটু স্যার এই 5টা করে কি হোমওয়ার্ক গ্রুপে জমা দিব? হ্যাঁ 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 অবশ্যই জমা দিবা। এটা হচ্ছে আপন দিয়েছে। আচ্ছা তো আমরা এই দুটো একটু দেখি। সেটা হচ্ছে তো আমরা লাস্টের এই দুটো প্রবলেম একটু সলভ করে দেখি কি বলেছে। তো আমি এটা হচ্ছে আমার শীটের মেবি সমস্যা। এখানে যে শীটটা দেওয়া হয়েছিল ওই শীটের একটু অ্যাডভান্স টাইপের ম্যাথের মধ্যে এটা দেওয়া হচ্ছে। তো হ্যাঁ এখানে নরমালি এই এটা না অফসাইডে, হ্যাঁ এটা না আউটসাইডের কোশ্চেন, আপনি এক সময় বলেছিলেন। হ্যাঁ এটা হচ্ছে তোমার মোটামুটি একটু অ্যাডভান্স রিলেটেড আসলে ম্যাথ। এগুলো তুমি এখন সলভ না করলেও তোমার ইন্টারমিডিয়েটে সলভ করাই লাগবে, কারণ এইগুলা হচ্ছে অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। হ্যাঁ দেখা যাচ্ছে যে তুমি এনডিসির জন্য প্রিপারেশন যদি নিতে চাও তাহলে এই ধরনের কিছু ঘটনা একটু মাথায় রাখতে হবে, না হলে পরে যে মনে হবে যে ভাই আমি কিছুই জানি না, পরীক্ষা দিলাম। ফিজিক্স অলিম্পিয়াডে তো আসে, ফিজিক্স অলিম্পিয়াডে এরকম আসে প্রশ্ন। হ্যাঁ ফিজিক্স অলিম্পিয়াডেও এরকম প্রশ্ন আসে। তো এই ক্ষেত্রে এখানে কি ধরনের কথা বলতে চাইছে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে আমি একটু জাস্ট একটা দেখে দিই, যদি বুঝতে না পারো তাইলে আর বোঝাবো না। তো এইখানে মনে করো যে এটা হচ্ছে আমাদের একটা ইট। এখন এই ইটের কি করা হয়েছে, আচ্ছা একটু বড় করেই দেখাই যাতে তোমাদের ধরতে সুবিধা হয়। এটা মনে করো একটা ইট। এখন এই ইটের উপরে এখানে বলা হচ্ছে একটা ইটের কি কি আছে, একটা ইটের দৈর্ঘ্য দেওয়া আছে। এই দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে 0.24। প্রস্থটা কত, প্রস্থটা হচ্ছে 1.2। আর আরেকটা কি উচ্চতা। আচ্ছা উচ্চতা আমি এখানে উচ্চতা লিখেই দিলাম, যেহেতু এখানে আমি দেখাতে পারছি না, 3D আকারে নিই নাই। অবশ্য 3D আকারে নেওয়াটাই বেশি বেটার, কারণ এখানে দেখি 3D কোনো কিছু পাওয়া যায় কিনা। 3D কোনো কিছু কি আছে এখানে? ভাই 3D পেইন্টে একমাত্র পেতে পারেন। 3D পেইন্ট আমি এখন কি আবার যাব এখানে? আচ্ছা ওকে আমি এখান গেলে ভালো হয়। গেলে
তাহলে ভালো হয় না, এখন আর ওইখানে যাচ্ছি না। আচ্ছা, তো আমি এখান থেকে জাস্ট তোমাদের জন্য একটা মানে একটা বাক্স আঁকাবো, বাট এটা তোমরা ধরে নিবা যে এটা হচ্ছে একটা ইট। হ্যাঁ, কথা কি বুঝছো নাকি বোঝো নাই? আঁকাবো হচ্ছে একটা বাক্স, বাট তোমরা মনে মনে ধরবা যে এটা একটা ইট। হ্যাঁ, দুইটা তো একই ঘটনা। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো তো? এটা মনে করো একটা ইট। জি হ্যাঁ, ভাইয়া। এখন এই ইটের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। তো আমি আরেকবার একটু মানে এটা ভিজুয়ালি না দেখাইলে আবার মাথার কত উপর দিয়ে যাবেনি, তখন আবার বলবেন যে ভাই কি বুঝাইলো। আচ্ছা, এইখানে এইটা এবং উচ্চতাটা যেটা আসছে সেটা হচ্ছে এইটা। এখন আমাদের বলা হচ্ছে এইটার ভরও দেওয়া আছে 2 কেজি। হ্যাঁ, এখন তোমাকে বলা হলো এইটার দৈর্ঘ্যকে কি করা হয়েছে, আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থায় রাখা হয়েছে। তার মানে এটাকে ঘুরায়ে, মানে ও যে অবস্থায় ছিল এই অবস্থায় না রেখে কি করা হয়েছে, আমি জাস্ট হচ্ছে এটাকে একটা কপি দিয়ে দেখাই। মনে করো এটা এভাবে ছিল, একে ঘুরায়ে এরকম করে ফেলা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা কি, এটা উলম্ব আছে না? বিষয়টা বুঝছো কিনা? জি ভাইয়া। এখন বলা হলো যে এই অবস্থা থেকে এই অবস্থায় নিতে, মানে এই আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থায় নিতে কি পরিমাণ কাজ করতে হবে। এইটা অনেকের কাছে মনে হবে এইটা আবার ভাই কি হইল, এই উলম্ব থেকে আনুভূমিক ভাবে নিতেও কি কাজ হবে? আচ্ছা, তো এইটা ক্ষেত্রেও কাজ হবে। জিনিসটাকে একটু হিজিবিজি জায়গায় না রাখি, নিচের দিকে একটু নিয়ে যাই, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে, দেখতেও ভালো লাগবে। আচ্ছা, তো এখন এখানে বিষয়টা একটু খেয়াল করবা। তো এখন এইখানে আমাদের কি ঘটনা ঘটছে, মূলত এখানে আমরা সাধারণত ধরে থাকি যে এখানে আসলে গড় সরণের তারতম্য ঘটবে। গড় সরণের তারতম্য ঘটবে, মানে গড় সরণটা আসলে কি ধরা হয়, আসলে বলা হয় এই যে বস্তুটা আছে, বাট এর সমস্ত ভর এর কেন্দ্রে আছে। কেন্দ্র কোথায়? এইখানে মনে করো। সেই কেন্দ্রটা আসলে কি, এইখান থেকে আমরা ধরে নিলাম যে এরকম একটা জায়গা। হ্যাঁ, আহা, এভাবে আঁকানো তো অনেক ঝামেলা দেখতেছি। মনে করো যে এরকম একটা ঘটনা, কথা কি বুঝছো? তো এখন এই যে এরকম একটা পজিশন, মানে একটা মাঝামাঝি যে অবস্থা, সেই অবস্থাকে আসলে আমরা ধরে নিই যে এই রকম একটা পজিশনে তার সমস্ত ভর কেন্দ্রভূত আছে। হ্যাঁ, এটাকে আমরা অনেক সময় ভার কেন্দ্র বা হচ্ছে আমরা ভর কেন্দ্র বলে থাকি। মানে একটা লাঠি তুমি নিলা, হ্যাঁ, একটা লাঠি নিলা, সরি হলে তো সমস্যা। এইটা এটা মনে করো একটা তুমি লাঠি নিলা, এখন এই লাঠির তুমি কিন্তু এইখানে যদি একটা কোনো কিছুর উপরে লাঠিটাকে রেখে দিতে চাও, তুমি পারবা না। কোথায় নিতে হবে? আমরা ধরে নিচ্ছি এই লাঠির সমস্ত ভর এইখানে কেন্দ্রভূত আছে। ওই ভর কেন্দ্রে যদি তুমি কি করো, কোনো একটা বস্তু রেখে দাও, তাহলে লাঠি কিন্তু এই অবস্থা ব্যালেন্সিং, এই ব্যালেন্স জিনিসটা মেনটেন করে থাকবে। কথা কি বুঝছো নাকি বোঝো নাই? এই সবাই কি বুঝছো? বুঝেছি। আচ্ছা, তো এখন একটা বিষয় খেয়াল করো, তাহলে এখানে আমাদের বিষয়টা কি ঘটতেছে। এখানে আচ্ছা, এটা মুছে দিলাম কেন? এখানে তাহলে আমাদের বিষয়টা কি ঘটতেছে, এখানকার যে দৈর্ঘ্য ছিল এখানে এসে কিন্তু সে উচ্চতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন দেখো, তাহলে এই আগে উচ্চতা কত ছিল? আগে উচ্চতা ছিল এত, তো এর এর হচ্ছে অর্ধেক করলে আসলে হবে কত? 0.03,
ওই 0.03তেই তো আমরা টোটাল ভরটা এই মাঝামাঝি আছে বলে ধরে নিচ্ছি, এই মাঝখানের দিকে আছে বিধায় আমরা আমরা ধরে নিচ্ছি যে মাঝামাঝি এই পজিশনে আছে। তাহলে এই উচ্চতা কতটুকু হবে? এতটুকু। আর এইখানে এইখানে কিন্তু এখন এখানকার অংশটা কোথায় হয়ে গেছে? যে মাঝামাঝি জায়গায়। তো মাঝামাঝি জিনিসটা কোথায়? এইখানে মনে করো, হ্যাঁ এইখানে মনে করো। ওকে, এই পজিশনে এই জিনিসটা আছে, মানে সমস্ত ভরটা আমরা ধরে নিচ্ছি যে সমস্ত ভরটা এই জায়গাতে কেন্দ্রভূত আছে। বিষয়টা বোঝা যাচ্ছে কিনা যাচ্ছে না? এই সবাই কি বুঝতে পারছো কিনা? তাহলে এখন এইটা 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 আসলে কোনটার অর্ধেক? এই যে 0.25 এর অর্ধেক, তার মানে কি এটা হচ্ছে 0.12। তাহলে আমরা আসলে কাজ করেছি কতটুকু কাজ? আমরা কিন্তু কাজ করেছি হচ্ছে জাস্ট আমাদের ভর, টোটাল ভরটা ছিল হচ্ছে এখান থেকে আমরা কোথায় নিয়ে গেছি? 1-2 নিয়ে গেছি। এই জিনিসটুকু কে কে বুঝো নাই আমাকে একটু বলো। মানে আমরা ভর কেন্দ্রের কতটুকু সরণ হচ্ছে, আমি আরেকবার বলতেছি কিন্তু বিষয়টা। আমি ধরে নিয়েছি যে এরা কতটুকু উচ্চতায় আছে, এটা হচ্ছে আছে, এরা আছে হচ্ছে কতটুকু উচ্চতায় বলো তো? এটুকু কতটুকু উচ্চতা? 0.03। হ্যাঁ 0.03। হ্যাঁ, এইখানে এ ছিল, এই ভর কেন্দ্রটা এই এই মাঝামাঝি ছিল। আর এইখানে এর ভর কেন্দ্র কোথায় চলে গেছে? 0.12। তাহলে কতটুকু সরে গেছে বলো তো? এই দুটো বিয়োগ করলে ততটুকু পাবো না? 0.08। এই দুটো বিয়োগ করলে তত পাবো নাকি? পাবো কি না? জি ভাই। জি স্যার। এইটা তখন আমি পাবো হচ্ছে 1-2 থেকে বাদ দিয়ে দিব 0.03। তাহলে কত আসবে? 0.09। 0.09। এইটাই হচ্ছে আমাদের সেই গড় সরণ। এই কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই? এখন এই গড় সরণটাই আমরা কোথায় ধরবো? এটাই হচ্ছে আমাদের এই যে W কি Fs। এখানে F এর মানটা mg আর s এর মানটা হচ্ছে 0.09। m এর মানটা 2 কেজি ছিল, এটা 9.8 আর এটা হচ্ছে 0.09। অ্যানসারটা কত? 1.6764। 1.764। এটা হচ্ছে জুল। এতটুকু আমাদের কাজ করা লাগবে। এটাই হচ্ছে আমাদের এইখানকার প্রশ্ন 764। হ্যাঁ, এটাই হচ্ছে এই 764 হবে তো? আমরা উল্টা লিখেছি নাকি? 764। এই হচ্ছে আমাদের ঘটনা। বিষয়টা সবাই আশা করি বুঝতে পেরেছো। গড় সরণের কনসেপ্ট বুঝতে পেরেছো কিনা? মানে আমার গড়ে কোন অবস্থায় ছিল, এখন গড়ে কোন কোন অবস্থায় গেল, এই কতটুকু সরে গেছে, ওই ভর কেন্দ্রটা কতটুকু সরে গেছে, সেটাই হচ্ছে আমাদের মূল টার্ম। সবাই কি বুঝেছো নাকি বুঝো নাই? বুঝেছি ভাইয়া। জি স্যার, বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার? জি। তাহলে এই গড় সরণের কনসেপ্ট যদি কোথাও আমাদের কাজে লাগে, তাহলে সেই ক্ষেত্রে কি সমস্যা হবে কিনা বলো? হবে না ভাইয়া। গড় সরণ কিন্তু আমরা আমাদের লেভেলে কিন্তু অনেক পরে যা বুঝছি আর কি। গড় সরণের বিষয়টা এই এই যে এখানে দেখো দুইটা ধরে দিলাম, হ্যাঁ দুইটা ধরলাম, কি হইছে? এই যে এখানে আমি একটা সাদা পেন দিয়ে দেখাই, এই যে এই অবস্থায় ছিল, এই অবস্থায় ছিল, এখন এই অবস্থায় আছে। এখন এই যে এই এতটুকু সরে গেছে, এতটুকু সরে যেতে কতটুকু কাজ করতে হইছে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলো। বিষয়টা কি এরকম যে মনে করেন যে একটি বোতল আমি হচ্ছে ওই এটা যে প্রথম অবস্থার মতো রাখলাম, তারপরে যখন উল্লম্ব করে দিলাম তখন একটু বেড়ে গেল, এরকম টাইপের? হ্যাঁ অবশ্যই। মনে করো তুমি একটা বোতলকে আনুভূমিকভাবে রাখছিলে, এখন উলম্ব করে ফেললা। হ্যাঁ, মানে পানি আছে, পানি তুমি রেখেও চিন্তা করতে পারো, খালি বোতলও চিন্তা করতে পারো। কথা কি বুঝতে পেরেছো? মানে তুমি মনে করো খালি বোতলের ক্ষেত্রে চিন্তা করলা, কি চিন্তা করলা? আনুভূমিকভাবে শোয়া ছিল, এখন তুমি ওকে সরায়ে তুমি হচ্ছে সোজা করে দিলা, তাহলে তোমাকে কতটুকু কাজ করতে হবে?
তো তখন ওরা তারা তো সত্যি কাজ করতে হয়েছে ওখানে। না আমি তোমাকে বললাম এইভাবে একটা জিনিস ছিল, হ্যাঁ এভাবে ছিল, তাহলে এর গড় সরণটা এইখানে ছিল। এখন একেই তুমি কি করে ফেলেছো, একেই তুমি ঘুরায় ফেলেছো এইভাবে, হ্যাঁ তাহলে এইভাবে যখন ঘুরায় ফেলবা তখন কিন্তু তোমার একটা জিনিস চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়েছে বলো তো? হ্যাঁ এই যে জিনিসটা একটু খেয়াল করো, এই অবস্থায় মনে করো রাখলাম, হ্যাঁ এখন কি হয়েছে, আগে ছিল হচ্ছে গড় সরণটা কই ছিল, আগে গড় সরণটা এইরকম একটা লেভেলে ছিল, হ্যাঁ এখন এর ক্ষেত্রে তো গড় সরণটা চেঞ্জ হয়ে যাবে, কোন লেভেলে থাকবে, এরকম একটা লেভেলে। তাহলে এই যে এইখান থেকে এতটুকু সরাইতে হবে, এখান থেকে এতটুকু সরাইতে হবে, এতটুকু সরাইলে যে যতটুকু কাজ আমরা পাই সেই কাজের পরিমাণটাই দেখা গিয়েছিল আমাদের ব্যয় হয়। ওই পরিমাণ আমরা যদি মনে করো যে কোনো একটা জিনিসকে অতটুকু সরাই, তাহলে যতটুকু আমার শক্তি ব্যয় হয়, যতটুকু কাজ করতে হয়, এইটা হিসাব করলে দেখা যায় যে ওই সেম জিনিসটা হয়। তখন থেকে আসলে এই গড় সরণের কনসেপ্ট দিয়ে এই ধরনের প্রবলেমগুলো সলভ করা হয়। কথা কি বুঝতে পারলাম কিনা? এগুলো একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র, এখন এইগুলা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করলাম জিনিসটা আসলে কিভাবে হয়। নিচের এই জিনিসটা তোমরা নিজেরা চিন্তা করতে পারো, হ্যাঁ চিন্তা করলেই হবে, কঠিন কিছু না, হ্যাঁ চিন্তা করবা, চিন্তা করে একটা যখন রেজাল্ট আসবে নিজে নিজে চিন্তা করবা, কিন্তু এটা হচ্ছে অলওয়েজ নিজে নিজে চিন্তা করবা, তাইলে দেখবা যে সলভ করতে পারলে ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আচ্ছা জি স্যার। এটাতে কি হয়েছে বলো তো, কার প্রবলেম এটা? এটাতে কি হয়েছে হ্যাঁ এখানে বের করবো কিভাবে, এখানে তো কোনো ব্রেক টেক দেয়া নাই। কি বলেছে এটা বলো তো, কোনটাতে সমস্যা? ভাই তো বিভব শক্তি বের করতে, মানে বিভব শক্তি গতি শক্তি মানে এটা হচ্ছে গ নাকি ঘতে সমস্যা তোমার? গ নাম্বার। গ নম্বর বলছে যদি জলপ্রপাতের শীর্ষ থেকে 10 কেজি পানি ভরের পানি নিচের দিকে পতিত হচ্ছে, আচ্ছা ওকে হচ্ছে, তলদেশ থেকে যখন সেটা 150 মিটার উঁচুতে থাকে তখন এর বিভব শক্তি এবং গতি শক্তি নির্ণয় করো। তাহলে এটা 250 মিটার আছে মনে করো, এর এইখান তলদেশ থেকে এটা যখন 150 মিটারে আছে তখন এর বিভব শক্তি আর গতি শক্তি বের করতে বলছে। তাহলে এটা 100 মিটার, 100 মিটার। এখন তোমার বিভব শক্তি যখন তুমি বের করবা, mgh বিভব শক্তি কোথা থেকে হিসাব করতে হয়? ভূমি থেকে। তাহলে কত উচ্চতা ধরবা বিভব শক্তির জন্য? 150 মিটার। 50 ফিট। জি ভাই। আর গতি শক্তির ক্ষেত্রে কি ধরবা? গতি শক্তির ক্ষেত্রে যে v স্কয়ার = u স্কয়ার প্লাস 2gh, এখান থেকে তুমি v এর মানটাকে বের করে নাও। বুঝেছো? জি ভাই। আশা করি খুব একটা ঝামেলা হওয়ার কথা না। এইখানে আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা যখন আননোন কোনো শব্দ টব্দ পাই, যেখানে জলপ্রপাত ইত্যাদি বিভিন্ন কিছু বলছে, তখন আমার মাথা বিগড়ে যায়, আল্লাহ কি দিল আর কি করতে বলছে কিছুই বুঝলাম না। এখানে অনেক তথ্য তখন তোমার কাছে মনে হবে যে কত ডিগ্রি টিগ্রি এখানে দিয়ে আসলে কি করছে, এগুলো কি আমার দ্বারা সম্ভব? অনেক সময় এই ধরনের মাথায় কাজ করে, হ্যাঁ দেখো এই ডিগ্রিগুলো কাজেই লাগতেছে না, এমনও হইতে পারে, তাই না? ভাইয়া হ্যাঁ বলো। গতিশক্তি তো শূন্য হওয়ার কথা। গতিশক্তি শূন্য হওয়ার কথা? এই গতিশক্তি ঘুমাইতে উঠেছে মনে হয়। এখান থেকে এইখানে আসার পরে এখানে কি গতিশক্তি শূন্য হবে? এই জায়গাতে গতিশক্তি কি শূন্য হবে? না ভাই। ও জি ভাইয়া, মানে আমি উদ্দীপকটা খেয়াল করি নাই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ঘটনা। আপাতত আমরা এই ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকতেছি। তো আমরা তোমাদের যে কাজটা দিয়ে দিলাম সেটা একটু সুন্দরভাবে করে ফেলো, ঠিক আছে? তো আমি এখানে ঠিক আছে আমাদের ভাই। রাখতেছি।